ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ক্লাস 11-এর আমাদের যে বিষয়টা আলোচনা হচ্ছিল, যে জায়গাটা আলোচনা হচ্ছিল, সেটা হলো হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো ছাত্রছাত্রীরা, আমরা আগের দিন হাইড্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা আর্কিমিডিস প্রিন্সিপল নিয়ে আলোচনা করেছি এবং হাইড্রোলিক প্রেস, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে একটা বস্তু যখন তরলের মধ্যে ছেড়ে দেওয়া হয় একটা বস্তুকে, তখন সেই বস্তুটা কখন ডুবে যাবে, কখন ভেসে থাকবে এবং কখন সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভেসে থাকবে, সেটা আমরা আলোচনা করেছি, রাইট? আমরা দেখেছিলাম যে যদি বস্তুটার ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে, যদি বস্তুটার ঘনত্ব তরলের ঘনত্বের থেকে কম হয় তাহলে সে ভেসে থাকবে, আর যদি উভয়েরই ঘনত্ব, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হয়ে যায়, তাহলে আমরা দেখব যে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসছে, রাইট? তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেগুলো ঠিক এর পরবর্তী বিষয়। তো ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই জানো যে একটা লোহা জলের মধ্যে ডুবে যায়, একটা লোহার খণ্ড, লোহার টুকরো জলের মধ্যে ডুবে যায়, কিন্তু সেই লোহাটাকে যখন পিটিয়ে 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 এমন আমরা একটা শেপ দিই, একটা বিশেষ ধরনের তার যখন আমরা শেপ দিই, তখন সেটাকে যখন আমরা জলের মধ্যে ছেড়ে দিই তখন সেটা আবার ভেসে থাকে। তাহলে এর কারণ হিসাবে আমরা যদি দেখি, তাহলে আমাদের সেইখানেই লুকিয়ে রয়েছে। অর্থাৎ আগের দিন যেটা আমরা শিখেছিলাম যে প্লবক বল বা প্লবতা বল, এটার ক্ষেত্রে কি হয়, বেশি হয়ে যায়। অর্থাৎ প্লবতা বলটা, বয়েন্ট ফোর্সটা বেশি, আর বস্তুর ওজন যেটা নিচের দিকে কাজ করছে, বস্তুর ওজন, সেই ওজনটা কম। অর্থাৎ আমরা যেন তেন প্রকারের নয়, যদি আমরা প্লবক বলটাকে বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা বস্তুটাকে ভাসিয়ে রাখতে পারবো। তাহলে আমাদের সেই ছোটবেলার একটা প্রশ্ন আসতো যে একটা লোহার টুকরো জলে ছেড়ে দিলে ডুবে যায়, কিন্তু সেই লোহাটাকে যখন আমরা পিটিয়ে পিটিয়ে আমরা কোনো একটা জাহাজ তৈরি করি, বা সেখান থেকে আমরা একটা বোট তৈরি করি, বা লোহার তৈরি একটা কড়াই, সেটাকে যদি আমরা জলে ছেড়ে দিই তাহলে বেঁচে থাকে কেন? তখন আমরা হয়তো তার উত্তর খুঁজতে গিয়ে একটু অবাক হতাম, কিন্তু এখন আমাদের আর অবাক হওয়ার কিছু নাই, কারণ আমরা ক্লাস 11-এ পড়ছি। সুতরাং আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেই লোহাটাকে আমরা পিটিয়ে পিটিয়ে যখন এমন একটা শেপ দিচ্ছি, অর্থাৎ যেটা যখন তরলে বা জলে ছাড়া হচ্ছে, তখন সে যে পরিমাণ তরল অপসারণ করবে, সেই অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের থেকে বেশি হয়ে গেছে। তার মানে প্লবতা বল বস্তুর ওজনের থেকে যদি বেড়ে যায়, তখনই বস্তুটা ভেসে থাকবে। কিন্তু আমাদের আজকে এর পরবর্তী বিষয়ে যে জায়গাটায় ঢুকতে হবে, সেটা দেখা যায় আমরা যখন একটা জাহাজ সমুদ্রের মধ্যে যখন ভাসছে, অল্প স্বল্প বাতাস বা ঝড়ে সেটা যথেষ্ট দুলতে থাকে, কিন্তু সহজে কিন্তু ডুবে না। তাহলে তার কনস্ট্রাকশন নীতির উপর আমরা এমন কিছু জায়গা বা এমন কিছু পয়েন্টকে আমরা বিশেষভাবে তৈরি করি যাতে সেই বস্তুটা সহজেই জলের মধ্যে ভেসে থাকতে পারে। অর্থাৎ আমরা আজকে যে জায়গাটায় আলোচনায় ঢুকবো সেটা হলো একটা তরলে ভাসমান বস্তুর ক্ষেত্রে সাম্য বা ইকুইলিব্রিয়াম। অর্থাৎ একটা দেখা যাচ্ছে যে আমরা এমন একটা সাম্য দিলাম সেই নৌকো বা জাহাজটাকে, যাতে এই সামান্য বাতাস বা ঝড়ে সে যথেষ্ট দুলছে, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে আসতে পারছে, সেটা উল্টে গিয়ে বা জলের মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে না। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় সেই ফ্লোয়েটিং বডি, একটা ভাসমান বস্তুর কিছু কন্ডিশন। আমরা ভাসমান বস্তুর ক্ষেত্রে কিছু শর্ত নিয়ে আলোচনা করব, ভাসমান বস্তুর ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো ছাত্রছাত্রীরা, আমরা আগের যে ক্লাস সেগুলোতে আমরা যথেষ্টই সমৃদ্ধ হয়েছি যে একটা বস্তুর ওজন তার ভার কেন্দ্র দিয়ে সোজা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। আমরা যেটাকে বস্তুর ওজন W যাকে বস্তুর ভর গণিত অভিকর্ষজ ত্বরণ বলি, রাইট? এটা ভার কেন্দ্র থেকে নিচের দিকে কাজ করছে। অন্যদিকে আমরা আগের দিন দেখো প্লবতা কেন্দ্র কাকে বলেছিলাম সেটাও আমরা জানি, যে বস্তুটাকে তরলে নিমজ্জিত করলে সে নিমজ্জিত হওয়ার পূর্বে সেই অঞ্চলে যে পরিমাণ তরল ছিল, সেই তরলের যে ভার কেন্দ্র, সেটাকে বলি আমরা প্লবতা কেন্দ্র। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এই বস্তুটাকে যদি আমরা তরলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে তার এতটা অংশ দেখো তরলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। তাহলে এই জায়গাটাতে আগে কি ছিল, আগে তরল ছিল, তাহলে সেই তরলেরও আমরা একটা ভার কেন্দ্র খুঁজে পাবো, সেই ভার কেন্দ্রটাকে বলি আমরা
বস্তুর প্লবতা কেন্দ্র। তাহলে এই প্লবতা কেন্দ্র বরাবর এই বস্তুটা যে পরিমাণ তরল অপসারণ করলো, সেই অপসারিত তরলের ওজনের সমান বা অপসারিত তরলের ওজনের সমান একটা বল কোন দিকে কাজ করছে? উপরের দিকে কাজ করছে, যেটাকে বলি আমরা প্লবক বল। আগের দিন আমাদের শেখা হয়ে গেছে। তো ছাত্রছাত্রীরা এক্ষেত্রে যদি দেখা যায় যে প্লবক বলটা ওজনের থেকে বেশি হয়, তাহলে বস্তুটাকে ভাসিয়ে রাখবে। যদি দেখা যায় যে প্লবক বলের তুলনায় ওজনটা বেশি, তাহলে বস্তুটা ডুবে যাবে। আর যদি দেখা যায় দুটোই সমান হয়ে গেছে, তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। রাইট? আমরা আজকে শিখবো সেটা হলো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোয়েটিং বডি, অর্থাৎ একটা ভাসমান বস্তুর ক্ষেত্রে তার সাম্যাবস্থার কিছু শর্ত নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে পরীক্ষার জন্য বা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গাটা। তো আমাদের এর শর্ত হিসেবে বলতে গেলে দুটো কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। একটাকে বলি কন্ডিশন অফ ফ্লোয়েটিং, অর্থাৎ একটাকে বলে ভাসনের শর্ত, আর আরেকটাকে বলবো আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, যাকে বলি আমরা সাম্যের শর্ত। তাহলে আমরা দুটো শর্ত এখানে মাথায় রাখতে হবে। যদি বলে যে একটা ভাসমান বস্তু তরলে যখন ভাসমান অবস্থায় রয়েছে, তাহলে তার সাম্যের, ভাসমান বস্তুর সাম্যের শর্তগুলি কি কি, তাহলে আমরা দুটো শর্ত বলবো। একটা হলো বস্তুর ভাসনের শর্ত, আর একটাকে বলতে হবে বস্তুর সাম্যের শর্ত। ভাসনের শর্ত কি বলছে? ভাসনের শর্ত বলছে যে বস্তুটা তখনই ভেসে থাকে যখন বস্তুর ওজন এবং প্লবতা বল বা প্লবক বল দুটো সমান হবে। অর্থাৎ একটা বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে গেলে এই প্লবক বল অর্থাৎ ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল যে বয়েন্ট ফোর্স এবং নিম্নমুখী ক্রিয়াশীল যে ওজন, এই দুটো যদি সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা তরলে ভাসবে। এটা হলো ভাসনের শর্ত। আর দ্বিতীয় যে শর্ত কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যাকে বলি আমরা সাম্যের শর্ত, তাহলে বস্তুটা ভাসবে এবং সেক্ষেত্রে একটা সাম্য তৈরি করে ভাসবে। সেই সাম্যের শর্তটা বলছে যে বস্তুর ভার কেন্দ্র এবং প্রবতা কেন্দ্র, মানে যেটাকে জি বলি, জি সেন্টার অফ গ্র্যাভিটি, এবং আমরা সেন্টার অফ বয়েন্সি যেটাকে আমরা বি বলি, এই দুটোকে কি হতে হবে? একই উল্লম্ব রেখায় থাকতে হবে, একই স্ট্রেট লাইন, একটা একদম ভার্টিক্যাল স্ট্রেট লাইন বরাবর থাকতে হবে। আমরা যে স্ট্রেট লাইনটাকে নাম দিলাম এ বি, এ স্মল বি। তাহলে এই শর্তটাকে বলি আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে বলা হচ্ছে যে বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকতে হবে। রাইট? তাহলে পরীক্ষা লিখতে দিলে আমাদের এই দুটো পয়েন্ট লিখতে হবে, 2 নম্বর থাকবে। নেক্সট আমরা যে জায়গাটা দেখবো, আমাদের এবার একটু শিখে নিতে হবে যে সেন্টার লাইন বলতে আমরা কি বুঝি। আমাদের একটা লাইন সম্পর্কে জানতে হবে যেটাকে বলি সেন্টার লাইন, বা যাকে বলা হচ্ছে কেন্দ্রীয় রেখা। নাম থেকে পরিষ্কার, কেন্দ্রীয় মানে একটা কেন্দ্রের কিছু ব্যাপার বলছে। তাহলে ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় রেখা তাকেই বলছে যে একটা ভাসমান বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র দিয়ে কোনো যদি আমরা উল্লম্ব কাল্পনিক সরলরেখা অঙ্কন করি, এখানে ছবিতে দেখো এই যে স্মল এ থেকে বি পর্যন্ত আমরা একটা স্ট্রেট লাইন, একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন আমরা কনসিডার করেছি, কল্পনা করেছি। আমরা এটাকেই বলবো সেন্টার লাইন বা কেন্দ্রীয় রেখা। খুব সহজ ডেফিনিশন। তাহলে সেন্টার লাইন বলবো কাকে? যে বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি আমরা একটা উল্লম্ব কাল্পনিক সরলরেখা অঙ্কন করি, কোন কোন বিন্দু দিয়ে? বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র দিয়ে, তাহলে আমরা সেই রেখাটাকে বলবো সেন্টার লাইন বা কেন্দ্রীয় রেখা। আমরা যখন এবার কত ধরনের ইকুইলিব্রিয়াম রয়েছে সেটার আলোচনায় যাব, তখন কিন্তু এই সেন্টার লাইনটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? তাহলে এবার আমরা শিখবো সেটা হলো আমাদের টাইপ অফ ইকুইলিব্রিয়াম, সাম্যের শর্ত। সাম্যের কতটা ভাগ রয়েছে শর্ত তো আমরা শিখলাম, সাম্যের ভাগগুলো কর। আমাদের 3টে সাম্যের যে ইকুইলিব্রিয়াম বা সাম্যের যে টাইপ রয়েছে সেটা 3টে। একটাকে বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম, বা যাকে বলা হচ্ছে নিরপেক্ষ সাম্য, মানে কারোর উপরেই অবস্থান করে না, এর নতুন কোন একটা জায়গায় নিয়ে গেলে সেটাই তার একটা নতুন সাম্য তৈরি হয়ে বসে থাকবে। তাহলে প্রথম শিখতে হবে আমাদের নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা নিরপেক্ষ সাম্য। দ্বিতীয় যে ভাগটা সেটাকে বলি আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম, বা যাকে বলা হচ্ছে সুস্থির সাম্য। এই সাম্যটাই আমাদের প্রয়োজন ওই জলযানগুলোর ক্ষেত্রে, যাতে আমরা যথেষ্ট সুস্থির সাম্যে রাখতে পারি। অল্প স্বল্প বাতাস বা ঝড় তাকে যেন কাত করে একদম চিৎ করে ফেলতে না পারে।
রাইট। তো আমাদের 3 নম্বর যে ইকুইলিব্রিয়ামটা নিয়ে আলোচনা করতে হবে সেটাকে বলি আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, বা যাকে বলা হয় অস্থির সাম্য। এই অস্থির সাম্যে কি হবে, খুব সহজেই সেটা কিন্তু উল্টে যেতে পারে। রাইট। তো আমরা প্রথমেই শিখবো যে নিউট্রাল ইকুইলিব্রিয়াম কাকে বলে। নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলছে যে কোনো একটা ভাসমান বস্তুর ক্ষেত্রে তার সাম্যাবস্থান থেকে তার অবস্থাটাকে যদি আমরা সামান্য বিচ্যুত করি বা অন্য একটা জায়গায় কাত করি বা হেলিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে যদি তার নতুন যে পরিবর্তিত অবস্থান, সেই পরিবর্তিত অবস্থানের ক্ষেত্রে নতুন যে প্লবতা কেন্দ্র, সেই প্লবতা কেন্দ্রটা যদি আগের প্লবতা কেন্দ্রের অবস্থানগত দিক থেকে একই অবস্থানে থাকে, তার মানে প্লবতা কেন্দ্রের যদি কোনো পরিবর্তন না ঘটে, আমরা সেই সাম্যটাকে বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম, বা যাকে বলা হচ্ছে নিরপেক্ষ সাম্য। এটা আরেকভাবে বলা যায়, বলছে ভাসমান কোনো একটা বস্তুর তার সাম্য অবস্থান থেকে সামান্য বিচ্যুত করলে, সামান্য হেলিয়ে দিলে, যদি সেই হেলানো অবস্থানটাই যদি একটা নতুন সাম্য তৈরি করে, ওই অবস্থাতেই থেকে যেতে যদি ভাসতে থাকে, আমরা সেই সাম্যটাকে বলবো নিরপেক্ষ সাম্য, বা যাকে বলা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এক্সাম্পল কি, সাপোজ ধরো একটা ফুটবল যখন জলের মধ্যে ভাসছে, তখন তুমি এইভাবে বা যে কোনো ধরনের একটা ছোট্ট ধরো পিং পং বল জলের মধ্যে যখন ভাসিয়ে রেখেছো, সেই পিং পং বলটাকে বা ফুটবলটাকে একটু ঘুরিয়ে দাও, দেখবে সেটা একটা সাম্য তৈরি করে ভাসছে। তুমি ওটাকে আরেকটুকু রোটেট করিয়ে একটা নিয়ে যাও, দেখবে ওখানেই সে কিন্তু আর বেশি ঘুরে যাচ্ছে না বা আবার পূর্বের জায়গায় ফিরে আসছে না, সে কিন্তু ওটাকে একটা নতুন সাম্য তৈরি করে সে কিন্তু ভাসছে। কেন এরকম হয়? কারণ বলছে যে এক্ষেত্রে আমাদের এই যে ভাসমান বস্তুটাকে আমরা সামান্য তার পূর্বের অবস্থান থেকে বিচ্যুত যখন করি, তখন নতুন যে প্লবতা কেন্দ্রটা তৈরি হচ্ছে, তার অবস্থানগত দিক থেকে সে কিন্তু আগের প্লবতা কেন্দ্রের অবস্থানের একই অবস্থানে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ছাত্রছাত্রীরা, ধরো আমাদের এটা ছিল আমাদের সেন্টার লাইন এবি, আগেকার তুমি সেখান থেকে সামান্য ঘুরিয়ে দিলে কি হবে, তাহলে তার অবস্থানগত দিক থেকে আমরা এবার নতুন প্লবতা কেন্দ্র বি1 পেলাম। এটা কারণ এই অঞ্চলের যেটুকু ডুবে আছে তার যে তরলটুকুর আমাদের সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি, সেটা বি1, তার মানে এটাই হলো আমাদের প্লবতা কেন্দ্র। তাহলে এবার এই প্লবতা কেন্দ্র বরাবর তার ওজন খাড়া কোন দিকে কাজ, প্লবতা বল কোন দিকে কাজ করছে, উপরের দিকে, রাইট। তাহলে এবার দেখো যে এই প্লবতা কেন্দ্র বরাবর যদি তুমি উপরের দিকে একটা উল্লম্ব সরলরেখা টানো, সেটা দেখো বস্তুটার ভার কেন্দ্রটাকে ছেদ করছে। তার মানে সব সময় এই নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নতুন পরিবর্তিত যে প্লবতা কেন্দ্র, সেই প্লবতা কেন্দ্রগামী অঙ্কিত উল্লম্ব সরলরেখাটা কোন বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তার সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে দিয়ে যাবে, ভার কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমরা এই সাম্যকে বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। কেন এরকম হচ্ছে তাহলে দেখো, তুমি নিজেই দেখো। তাহলে নতুন প্লবতা কেন্দ্র বরাবর তার উপরের দিকে তাহলে তার বয়েন্ট ফোর্স কাজ করছে, রাইট। আর তার ভার কেন্দ্র বরাবর নিচের দিকে কি কাজ করছে, তার ওজন ডাব্লু কাজ করছে। দেখো তো ছাত্রছাত্রীরা, দুটো বলই সমান বিপরীতমুখী এবং একই সরলরেখা বরাবর কাজ করছে। তাহলে দুটো বল যদি সমান বিপরীতমুখী এবং একই সরলরেখা বরাবর কাজ করে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমের ঘূর্ণন গতি সৃষ্টি করতে পারে না। তো আমরা মেকানিক্সে শিখবো যে কোনো একটা বস্তু তার ঘূর্ণন গতি সৃষ্টি করতে গেলে, বস্তুটাকে ঘোরাতে গেলে, বলছে দুটো পৃথক বিন্দুতে দুটো সমান্তরাল এবং বিপরীতমুখী বল যদি ক্রিয়া করে, আমরা যাদেরকে বলি কাপল বা যাদেরকে বলে যুগ্ম বল এবং যাদেরকে বলি আমরা দ্বন্দ্ব, তাহলে দুটো যদি ভিন্ন বিন্দুতে সমান্তরাল এবং বিপরীতমুখী বল কাজ করে, তাহলে জানবে যে বস্তুটার একটা ঘূর্ণন গতি তৈরি হবে। বস্তুটা যখন এইভাবে রয়েছে, জানবে যে সেক্ষেত্রে তার মধ্যে কোনো রকমের দুটো পৃথক বিন্দুতে কোনো বল কাজ করছে না। কিন্তু বস্তুটা যখনই ঘুরছে, সাপোজ ধরো আমি এইদিকে একটা বল দিয়ে দিলাম, তাহলে এইদিকে বল দিয়ে দেওয়া মানে বস্তুটা ঘুরতে শুরু করে দিল। তার মানে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা দ্বন্দ্ব বা কাপল তৈরি হয়েছে। সেই দ্বন্দ্ব বা কাপল একমাত্র বস্তুর ঘূর্ণন গতি সৃষ্টি করতে পারে। আমাদের রৈখিক গতির জন্য কোনো একটা বস্তুকে গতিশীল করতে গেলে কি দিতে হয়, বল। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো বস্তুর ঘূর্ণন তৈরি করতে গেলে কি দিতে হয়, আমরা যাকে বলি কাপল বা যাকে বলে দ্বন্দ্ব বা যাকে যুগ্ম বল বলে, রাইট। তাহলে এক্ষেত্রে দেখো, এই দুটো বল কাজ করলেও তাদের ক্রিয়ারেখাটা কিন্তু একটাই। সুতরাং ক্রিয়ারেখা যদি একই হয়, একই বিন্দু দিয়ে যদি দুটো সমান্তরাল এবং বিপরীতমুখী বল কাজ করে, তাহলে কখনোই সেটা কিন্তু ঘূর্ণন গতি সৃষ্টি করতে পারে না। তার মানে এটা হলো আমাদের নিউট্রাল ইকুইলিব্রিয়াম।
তুমি এবার পরবর্তী যে ইকুইলিব্রিয়ামে আসবে সেখানে দেখবে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্টেবল ইকুইলিব্রিয়াম বা যাকে বলি আমরা সুস্থির সাম্য, নাম থেকে পরিষ্কার। সুস্থির মানে আমরা দেখতে পাবো যে যে ইকুইলিব্রিয়ামটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি তার পূর্বের বা প্রাথমিক অবস্থান থেকে সামান্য যদি বিচ্যুত করো, তাহলে বিচ্যুত করলে নতুন যে অবস্থান হবে সেই অবস্থানটা থেকে সে কিন্তু পুনরায় আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে পারে। আমরা সেই ইকুইলিব্রিয়ামগুলোকে বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। সাপোজ ধরো আমাদের এখানে একটা আয়তাকার বা একটা আয়তঘনকাকার বস্তু, কাঠের টুকরো ভাসছিল, তাহলে সেই ভাসমান অবস্থায় আমরা তার একটা ভার কেন্দ্র, তার একটা পূর্বের প্লবতা কেন্দ্র পাবো। তুমি কি করলে, তার একটা সাইডে একটু প্রেস করে দিলে, তার মানে একদিকটা একটু ডুবিয়ে দিলে, তাহলে তার যদি সামান্য হেলিয়ে বা সামান্য কাত করে দাও, তাহলে দেখতে পাবে যে তার এবার নতুন প্লবতা কেন্দ্র চলে এসছে বিয়ন অবস্থানে। তাহলে এই বিয়ন বরাবর তার উপরের দিকে কাজ করছে কি বল? উপরের দিকে কাজ করছে প্লবতা বল, যেটাকে বলি আমরা W2। আর দেখো তার যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করছে তার ওজন, মানে W1 বা যেটাকে আমরা W বলেছিলাম, রাইট? তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই W1 এবং দেখো এবার W2, এই যে দুটো বল, মানে একটা হলো বস্তুর ওজন আর একটা হলো প্লবক বল, দুটো দেখো ভিন্ন বিন্দুতে কাজ করছে। একটা কাজ করছে বি বিন্দুতে, আর একটা কাজ করছে দেখো জি বিন্দুতে। তাহলে একটা যদি বিয়ন বিন্দুতে কাজ করে, একটা যদি জি বিন্দুতে কাজ করে, তাহলে সাপোজ ধরো বস্তুটাকে এইভাবে কাট করে দিয়েছিল। এবার বিয়ন বিন্দু দিয়ে বস্তুটার প্লবক বল একে চেষ্টা করছে উপরের দিকে তুলতে, আর জি বিন্দু দিয়ে বস্তুর ওজন চেষ্টা করছে একে নিচের দিকে নামাতে। তাহলে এই দিকে আর এই দিকে যদি দুটো ভিন্ন বিন্দুতে দুটো যদি সমান সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করে, তাদেরকে বলি আমরা যুগ্ম বল, কাপল। তাহলে এই কাপল কি তৈরি করবে? একটা দ্বন্দ্বের ভ্রামক তৈরি করবে। তার ফলে বস্তুটা কিন্তু সে পুনরায় পূর্বের অবস্থানে, মানে আগের যে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ছিল সেই জায়গায় সে ফিরে যেতে পারছে। যদি ফিরে যেতে পারে, আমরা সেই সাম্যটাকে বলবো সুস্থির সাম্য। এবার ভাবো যে একটা নৌকো তুমি এতটাই স্টেবল ইকুইলিব্রিয়াম দিয়ে দিয়েছো, যথেষ্ট ঝড়ে সে কিন্তু যথেষ্ট কাঁপাকাঁপি করছে, সে কিন্তু কাত হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও দেখবে আবার পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারছে। সে কিন্তু উল্টে যাচ্ছে না, তার মানে জানবে তার স্টেবিলিটি যথেষ্ট রয়েছে। আমরা কি করে স্টেবিলিটি বাড়াতে পারবো সেটাও আমরা আলোচনা করব, রাইট? আর নেক্সট যে 3 নম্বর ইকুইলিব্রিয়ামটা, এটা বুঝতেই পারছো ঠিক স্টেবলের বিপরীত আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে যেটাকে আমরা অস্থির সাম্য বলবো। সামান্য কাত করলে সেটা উল্টে যাবে। সাপোজ ধরো আমাদের এখানে এইভাবে একটা বস্তু, এরকম লম্বা একটা আয়তঘনকার একটা বস্তু, সেটা তরলের মধ্যে ভাসছিল। এবার কি করলে, তুমি তার প্রাথমিক অবস্থান থেকে সামান্য বিচ্যুত করলে। তাহলে বিচ্যুত করলে কি হবে? তার দেখো প্লবতা কেন্দ্রটা চলে এসছে এই জায়গায়। এবার তাহলে প্লবতা কেন্দ্র বরাবর তাহলে উপরের দিকে কাজ করছে কি বল? উপরের দিকে কাজ করছে তাহলে তার প্লবক বল W2। আর দেখো ভার কেন্দ্র বরাবর কি বল কাজ করছে? নিচের দিকে কাজ করছে দেখো তার ওজন W1। দেখো এটাও কিন্তু দুটো ভিন্ন বিন্দুতে কাজ করছে, কিন্তু কি হচ্ছে, এটা যেমন আগের জায়গায় নিয়ে যেতে পারছিল, তার রোটেশনটা দিচ্ছিল কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এক্ষেত্রে কিন্তু দেখো রোটেশনটা দিয়ে দেবে, তুমি যেদিকে বিচ্যুত করেছিলে ক্লকওয়াইজ ডিরেকশনেই সে রোটেশনটা দিয়ে দেবে। তার ফলে সেটাকে দেখবে উল্টে দেবে, ফেলে দেবে বস্তুটাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারছে না। তার মানে এই ইকুইলিব্রিয়ামটা হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে যদি ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু বস্তুটা কিন্তু দেখা যাবে যে সেই দিক বরাবর ঘুরে গিয়ে বস্তুটা কিন্তু উল্টে যাচ্ছে। তার মানে এটা একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার ওজন দেখো নিচের দিকে কাজ করছে, আর প্লবক বল উপরের দিকে, ফলে বস্তুটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছে, মানে সেই দিকেই আবার ঘুরিয়ে ফেলে দিচ্ছে। তার মানে এটা হলো একটা অস্থির সাম্য, রাইট? আমরা এবার যাব যে তাহলে স্যার কি করে এই স্টেবিলিটি বাড়াতে পারি। এই যে আপনি বললেন যে সুস্থির সাম্য আমাদের যত জলযান রয়েছে তাদের ক্ষেত্রে সুস্থির সাম্য দিতে হবে। এটার ক্ষেত্রে এটা জানতে গেলে আমাদের প্রথমেই শিখে নিতে হবে মেটা সেন্টার বা মেটা কেন্দ্র। আর একটা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব, রাইট? মেটা কেন্দ্র। তাহলে মেটা কেন্দ্র বিষয়টা কি? মেটা কেন্দ্রটা বলছে যে কোনো একটা ভাসমান বস্তুর পরিবর্তিত যে প্লবতা কেন্দ্র, সেই প্লবতা কেন্দ্র বরাবর যদি কোনো আমরা একটা উল্লম্ব সরলরেখা অঙ্কন করি, তাহলে সেই উল্লম্ব সরলরেখাটা তার পূর্বের সেন্টার লাইন যেটা ছিল, দেখো আগেকার সেন্টার লাইন আমাদের ছিল এইটা AB,
সেই সেন্টার লাইনকে সে কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, আমরা সেই বিন্দুটাকে বলবো মেটা সেন্টার বা যাকে বলা হচ্ছে মেটা কেন্দ্র। নিশ্চয়ই বোঝা গেছে। আরেকবার বলে দিই, বলছে যে কোনো একটা ভাসমান বস্তুর তার পরিবর্তিত অবস্থানের পরিবর্তনের ফলে তার যে প্লবতা কেন্দ্রের পরিবর্তিত অবস্থান, সেই পরিবর্তিত প্লবতা কেন্দ্র বরাবর যদি কোনো আমরা একটা উল্লম্ব সরলরেখা অঙ্কন করি, তাহলে সেই উল্লম্ব সরলরেখাটা তার পূর্বের যে সেন্টার লাইন, আগে থেকে আমরা যে সেন্টার লাইন এঁকে রেখেছিলাম এবি, সেই সেন্টার লাইনকে একটা বিন্দুতে ছেদ করছে, আমরা সেই বিন্দুটাকে বলবো মেটা কেন্দ্র। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখো এইখানে মেটা কেন্দ্র আর এইখানে দেখো রয়েছে তার ভার কেন্দ্র। আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যখনই তুমি এই তার পরিবর্তিত অবস্থান অর্থাৎ বিয়নের মধ্যে দিয়ে উপরের দিকে টানছো, তখন দেখো এইখানে চলে এসছে তার মেটা কেন্দ্র নিচে, আর ভার কেন্দ্র দেখো চলে গেছে উপরে। তাহলে একটা বেসিক ডিফারেন্স এই স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে, সেটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম হতে গেলে মেটা কেন্দ্রটাকে থাকতে হবে ভার কেন্দ্রের উপরে, ভার কেন্দ্র থেকে ওপরে থাকতে হবে মেটা কেন্দ্রকে। আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ভার কেন্দ্র থেকে নিচে নিচে থাকতে হবে মেটা কেন্দ্রকে। তাহলে একটা ইকুইলিব্রিয়াম স্টেবল না আনস্টেবল সেটা চেনার নিয়ম, যদি দেখা যায় ভার কেন্দ্র থেকে মেটা কেন্দ্র ওপরে রয়েছে, জানবে সেটা নিশ্চিত রূপে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি দেখা যায় যে ভার কেন্দ্র থেকে মেটা কেন্দ্র বা মেটা সেন্টারটা নিচে রয়েছে, জানবে যে সেটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে একটা জলযানের ক্ষেত্রে তুমি কি দিতে চাইছো? মাছ স্টেবল ইকুইলিব্রিয়াম দিতে চাইছো। তাহলে সেক্ষেত্রে তার মেটা কেন্দ্রকে তুমি যত উপরে রাখতে পারবে এবং ভার কেন্দ্রকে যত নিচে নামাতে পারবে, তত জানবে যে সেই জলযানটার সাম্য তত বেশি সুস্থির, সে কিন্তু যথেষ্ট ঝড় বাতাসে সে কিন্তু সহজে ডুববে না। তাহলে তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা এই ধরনের একটা শেপ দিই, যাতে তার নিচের দিকের উইথটা কম থাকে আর যত উপরের দিকে যায় তত তার উইথ যাতে বাড়তে থাকে, এটা একটা দিক। আর দ্বিতীয় আরেকটা টেকনিক এখানে গ্রহণ করা হয়, সেটা হলো যত ভারী ভারী বস্তু, সব ভারী ভারী বস্তুগুলোকে একেবারে জলজাহাজের নিচের কম্পার্টমেন্টে রাখা হয়, একেবারে নিচে রাখা হয়, যাতে তার ভার কেন্দ্রটাকে বা সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, সেই সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা যথেষ্ট নিচে রাখতে পারি। তাহলে তুমি যদি সেন্টার অফ গ্র্যাভিটিটাকে নিচের দিকে নামিয়ে নিতে পারো, আর তোমার স্বাভাবিকভাবে মেটা কেন্দ্র তো একটু উপরের দিকে থাকছেই, কারণ সেইভাবে আমরা শেপ দিয়েছি, তাহলে যত ডিস্টেন্স হবে এই মেটা কেন্দ্র থেকে ভার কেন্দ্রের ডিস্টেন্সটাকে বলি আমরা মেটাসেন্ট্রিক হাইট। এই হাইট যত বেশি হবে, জানবে যে সেই স্টেবল ইকুইলিব্রিয়ামের স্টেবিলিটি তত বেশি হবে, রাইট? তাহলে বুঝতেই পারছো এবার যে জলযানগুলো কেন এরকম ধরনের শেপ হয়, কেন আমরা জলজাহাজের ভারী বস্তুগুলোকে নিচের দিকে রাখি। এবং একটু শুনলে অবাক হবে ছাত্রছাত্রীরা, বলছে যে একটা জলজাহাজ যখন কোনো মাল বা বোঝাই কোনো জিনিসপত্র নিয়ে গিয়ে সেইগুলোকে কোনো একটা দেশে রাখার পর সে তো খালি হয়ে গেল, তাহলে খালি হয়ে গেলে স্বাভাবিকভাবে সেটা হালকা হয়ে গেল, তার ভার কেন্দ্র উপরের দিকে চলে আসতে পারে, তার মানে তার মেটাসেন্ট্রিক হাইটটা কমে যেতে পারে। যে কারণে কি করা হয়, যে কারণে আবার কিছু ভারী ভারী পাথর যেগুলোকে আমরা ব্যালেস্ট বলি, সেইগুলো কিন্তু আবার ভরে নেওয়া হয়, বা সেই দেশ থেকে হয়তো কিছু জিনিসপত্র আবার চাপিয়ে নেওয়া হয়, কারণ খালি জাহাজ আনতে গেলে সেটা একটু রিস্কি হয়ে যায়, রাইট? তাহলে বুঝতেই পারছো যে আমরা কিভাবে এই স্টেবিলিটিটাকে বাড়াতে পারি। আর যেটা বলবো যে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, তাহলে নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখো যেটা ভার কেন্দ্র সেটাই তার মেটা কেন্দ্র। ভার কেন্দ্র এবং মেটা কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি এবং মেটা সেন্টার একই পয়েন্ট, একই বিন্দু যদি হয়ে যায়, জানবে যে সেই ইকুইলিব্রিয়ামটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তাহলে আমাদের আলোচনা হলো এই স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম এবং নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এই ছবিগুলো একটু ভালোভাবে বুঝতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এই একটা জাহাজকে আমরা কেন এরকম শেপ দিই সেটাও আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এবার আলোচনা রয়েছে যেটা, সেটা কিছু একটা রিলেশন, বিশেষ একটা রিলেশন। কোন একটা বস্তু, সাপোজ ধরো একটা বস্তু একটা তরলের মধ্যে হয়তো তার ভি আয়তন তরলে নিমজ্জিত হয়ে ভাসছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বস্তুটার যদি ভি আয়তন তরলে নিমজ্জিত হয়ে ভাসে, তাহলে আমাদের এখানে তার এই নিমজ্জিত অংশের আয়তন এবং বস্তুর ঘনত্ব, তরলের ঘনত্বের মধ্যে আমাদের একটা রিলেশন মনে রাখতে হবে। সাপোজ ধরো আমি, যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগে, সাপোজ ধরো আমাদের এখানে কোনো একটা তরল রয়েছে,
যে তরলের ক্ষেত্রে ডেনসিটিটাকে বললাম, তরলের ডেনসিটি রো, তরলের ডেনসিটি আমরা রো দ্বারা ডিনোট করি। তুমি এর মধ্যে কি করলে, একটা বস্তু এখানে নিমজ্জিত করলে, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে বস্তুটার মোট আয়তন ভি, কিন্তু তার মোট আয়তনের মাত্র স্মল ভি আয়তনটা যেটা তরলে নিমজ্জিত হয়ে ভাসছে। তার মানে তরলে নিমজ্জিত হয়ে ভাসছে কতটা, স্মল ভি, রাইট? তাহলে বলো তো, আমরা যদি বস্তুর ঘনত্ব যদি ক্যাপিটাল ডি ধরে নিই, তাহলে বস্তুটার ওজন কত? আমি বস্তুর ওজন তাহলে ডাব্লু ইজিক্যাল টু কি করে পাবো, বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর মানে কি করে পাবে, বস্তুর ভর মানে বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, আর অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে এটা হলো কার ওজন, বস্তুর ওজন। এবার আমরা দেখব যে এই বস্তুটা তার দেখো স্মল ভি আয়তন এখানে নিমজ্জিত থাকার জন্য সে কিছু পরিমাণ তরল এখান থেকে সে অপসারিত করছে। তাহলে সেই অপসারিত তরলের ওজনটা কত, যেটা হলো প্লবক বল, রাইট? তাহলে আমরা বস্তুর ওজনটাকে W1 বললাম, আর অপসারিত তরলের ওজন যদি W2 হয়, তাহলে W2 ইজিক্যাল টু কি করে পাবো, তার মানে এইটুকু আয়তন দেখো তরলে নিমজ্জিত করেছে, কত সেটা, স্মল ভি। তাহলে অপসারিত তরলেরও আয়তন কত হবে, স্মল ভি। তাকে তরলের ঘনত্ব রো দিয়ে গুণ করে দাও, তাহলে অপসারিত তরলের ভর, তাকে জি দিয়ে গুণ করে দাও, তাহলে এটাই পেয়ে গেলাম আমরা অপসারিত তরলের ওজন, যেটা হলো প্লবক বল। তো ছাত্রছাত্রীরা, ভাসমান বস্তুর ক্ষেত্রে এই দুটো ওজন কি হয় আমরা জানি, সমান হয়। W1 ইজিক্যাল টু W2 করে দাও, তাহলে এক্ষেত্রে W1 ইজিক্যাল টু W2 যদি হয়, তাহলে দেখো তুমি পাচ্ছ কত, ভি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু স্মল জি ইজিক্যাল টু স্মল ভি ইন্টু রো ইন্টু জি, রাইট? এখানে জি জি কেটে যাচ্ছে, তার মানে আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন পেলাম, ভি ইন্টু ক্যাপিটাল ডি ইজিক্যাল টু স্মল ভি ইন্টু রো। এখান থেকে তুমি আবার লিখতে পারবে কি, এখান থেকে তুমি লিখতে পারবে দেখো ডি ইজিক্যাল টু কত, স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইন্টু রো। আমরা এই স্মল ভি বাই ক্যাপিটাল ভিটাকে আমরা ধরে নিলাম যে বস্তুটার মোট এন ভগ্নাংশ, মোট আয়তনের এন ভগ্নাংশ তরলে নিমজ্জিত আছে। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানেই এন, যত ভগ্নাংশ তরলে নিমজ্জিত রয়েছে, আর ইনটু দেখো তরলের ঘনত্ব রো। তাহলে তুমি বস্তুর ঘনত্ব সমান নিমজ্জিত কতটুকু অংশ, বস্তুর মোট আয়তনের কতটুকু অংশ তরলে নিমজ্জিত রয়েছে ইনটু তাকে তরলের ঘনত্ব দিয়ে গুণ করে দাও। আমাদের এই রিলেশনটা মনে রাখতে হয়। তুমি যে কোনো একটা রিলেশন মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারবে, বা ডি ইজিক্যাল টু এন ইনটু রো, এটাও মনে রাখতে পারো। যে কোনো একটা মনে রাখলেই আমাদের দেখবে প্রবলেম করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে, রাইট? নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আর্কিমিডিস প্রিন্সিপল ইন গ্যাসেস। অর্থাৎ আমরা যেটা আলোচনা করছি সেটা হলো আর্কিমিডিস প্রিন্সিপল ইন লিকুইডস, রাইট? তাহলে তরলের মতো গ্যাসও তো একটা প্রবাহী, তাহলে নিশ্চয়ই গ্যাসের মধ্যেও আমরা আর্কিমিডিসের নীতি প্রয়োগ করতে পারবো। একদম সত্য, কারণ আর্কিমিডিস বলেছে যে কোনো প্রবাহীর মধ্যেই কিন্তু আমরা আর্কিমিডিসের প্রিন্সিপল আমরা প্রয়োগ করতে পারি। তাহলে যখন কোন একটা বস্তুকে যখন আমরা বাতাসে তার ওজন মাপলাম, ধরো একটা বস্তু, একটা লোহার টুকরো যার বাতাসে তুমি ওজন মেপে দেখলে যে 1 কেজি ওজন পেলে, বা হয়তো 5 কেজি তুমি ওজন পেলে, একটা লোহার টুকরো যার ওজন তুমি বাতাসে মেপে দেখলে যে 5 কেজি ওয়েট। তাহলে বস্তুটার 5 কেজি ওয়েট যদি ওজন হয়, তাহলে বলো তো বস্তুটার প্রকৃত ওজন 5 কেজি ওয়েট, না তার থেকে কম না তার থেকে বেশি? কারণ দেখো বস্তুটাকে আমরা মেপেছি কোথায়, বায়ুতে। তাহলে বায়ুতে যখন তুমি মাপছো, তাহলে বস্তু কিন্তু তার সমআয়তন বায়ুকে কি করছে, অপসারণ করছে। তাহলে সেই অপসারিত বায়ু তার উপরে একটা কি বল প্রয়োগ করেছে, প্লবক বল প্রয়োগ করেছে। সেই প্লবক বল প্রযুক্ত অবস্থাতে তুমি ওজনটা পেলে 5 কেজি ওয়েট। তাহলে বলো তো প্লবক বলটা যদি না থাকে, যদি তুমি বস্তুটাকে বায়ু শূন্য কোনো একটা হয়তো কাঁচের চেম্বারের মধ্যে নিয়ে গিয়ে ওজন করো, তাহলে সেক্ষেত্রে প্লবক বল নেই, তার মানে তার ওজনটা কিন্তু 5 কেজি ওয়েটের থেকে বেশি পাবে। তার মানে তার প্রকৃত ওজন কিন্তু, যেটা তুমি বায়ুতে মাপছো সেটা কিন্তু তার প্রকৃত ওজন নয়, কারণ সেটা তার প্রকৃত ওজন থেকে মাইনাস করছে কে, প্লবক বল। এই প্লবক বল মাইনাস করার পর, প্লবক বলটা বাধা দেওয়ার পর যে ওজনটা পাচ্ছ সেটা তুমি মাপলে, তার মানে সেটা তার প্রকৃত ওজন নয়। তার প্রকৃত ওজন তাহলে এর থেকে একটু বেশি হবে, দেখা গেল 5.01 কেজি ওয়েট, হয়তো তার বায়ু শূন্য অবস্থায় তুমি যদি একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে একে মাপো ওজন, তাহলে দেখবে একটু বেশি পাচ্ছ। একইভাবে তাহলে তুমি 5 কেজি দেখা যাচ্ছে তুলো নিয়েছো, তাহলে বুঝতেই পারছো তুলোর আয়তন মানে অনেক বেশি হবে।
তাহলে বলো তো স্বাভাবিকভাবে একে যখন বায়ুতে মাপছো তাহলে এটাও 5 কেজি ওয়েট, তুমি বায়ুতে মেপে 5 কেজি ওয়েট তুলে নিলে, কিন্তু তার আয়তন বিরাট, সুতরাং সে যথেষ্ট আরো বেশি পরিমাণ বায়ু অপসারণ করেছে। তার মানে এক্ষেত্রে তার উপর ক্রিয়াশীল অপসারিত যে বায়ুর ওজন সেটা কিন্তু আরো বেশি ছিল। তার মানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার প্লবক বলটা কি ছিল, প্লবক বলটা আরো বেশি ছিল। তার মানে আমরা এর প্রকৃত ওজনটা কিন্তু কি পাবো, প্রকৃত ওজনটা দেখা যাচ্ছে এর থেকে আরও হয়তো তুমি কি পাবে, আরো বেশি পাবে। আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 পয়েন্ট হয়তো কত, 5 পয়েন্ট হয়তো দেখা তো 10 কেজি ওয়েট তুমি এর প্রকৃত ওজন পাচ্ছ। তাহলে বলো তো প্রকৃতপক্ষে দুটোই 5 কেজি ওয়েট মেপেছিলে, কোথায়, বাতাসে, কিন্তু এদের মধ্যে কোনটা বেশি ওজন, প্রকৃত ওজন কোনটার বেশি, তুলোর। কারণ তুলো কিন্তু আয়তন বেশি থাকার জন্য তার উপর কিন্তু প্লবতা বল বেশি কাজ করেছিল, সেই প্লবতা বল কাজ করা অবস্থাতে তুমি ওজন মেপেছিলে 5 কেজি ওয়েট, কিন্তু লোহার ক্ষেত্রে প্লবতা বলটা কম ছিল, সেই অবস্থাতে 5 কেজি ওয়েট মেপেছিলে। তাহলে প্রকৃত পক্ষে তুলোর ওজনটা কিন্তু যখন বায়ু শূন্য জায়গাতে নিয়ে গিয়ে মাপবে তখন কিন্তু তুলোর ওজনটা তুমি বেশি পাবে, রাইট। তার মানে আমাদের এই নীতির উপর, অর্থাৎ আমরা গ্যাসের ক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল প্রয়োগ করতে পারি, এবং আমাদের যে সমস্ত গ্যাস বেলুনগুলো তৈরি করা হয় যার মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস ভরে সেগুলোকে ওড়াই, তাহলে গ্যাস বেলুনের ওজনের তুলনায় হাইড্রোজেন যেহেতু হালকা, সুতরাং অপসারিত বায়ুর ওজন আমরা দেখতে পাই কি, অপসারিত বায়ুর ওজনটা তার উপর কিন্তু অনেক বেশি কাজ করে, তার ফলে তার উপর প্লবক বল অনেক বেড়ে যায়, রাইট। তার ওজনের থেকে প্লবক বল যদি বেশি হয়ে যায় তাহলে আমরা দেখতে পাই তখন উঠতে থাকে গ্যাস বেলুন, যেগুলো বর্তমানে আবার হিলিয়াম গ্যাস ভরা হয়, কারণ হাইড্রোজেন দাহ্য, বিপদ ঘটতে পারে। মানুষবাহী যে সমস্ত বেলুনগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা হিলিয়াম গ্যাস পূর্ণ করি, কারণ হিলিয়ামও বায়ুর থেকে হালকা, ঠিক আছে। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এবার ঢুকতে হবে প্রেসার, অর্থাৎ আমরা আগে দেখো আমরা তরলের কোনো একটা, হয়তো তরলের কোনো বিন্দুর চাপ যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা স্থির প্রবাহীর ক্ষেত্রে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব যে সেই পাত্রটাকে তুমি যদি কোনো একটা লিফটে চাপিয়ে বা কোনো একটা গাড়িতে চাপিয়ে ত্বরণ সহ গতিশীল করো তাহলে সেক্ষেত্রে তার চাপের কি তারতম্য হবে সেটা আমরা আলোচনা করব। প্রথম আমাদের আলোচনা, তার মানে আগের দিন আমরা যে চাপগুলো ক্যালকুলেশন করেছিলাম সেটা স্থির প্রবাহের ক্ষেত্রে, পাত্রটা স্থির ছিল। আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো হলো গতিশীল, অর্থাৎ ত্বরণযুক্ত গতিতে তুমি যদি সেই পাত্রটাকে মুভ করাও, মোশনে রাখো, তাহলে সেক্ষেত্রে আমরা চাপের কি তারতম্য হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ধরে নিলাম একটা পাত্র রয়েছে, একটা বিশেষ ধরনের তরল, সেই তরলের হয়তো ঘনত্ব তুমি বললে রো, তাহলে এই তরলপূর্ণ পাত্রটাকে আমরা একটা লিফটে চাপালাম, রাইট। দিয়ে লিফটটা হয়তো দেখা যাচ্ছে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, আমরা এটাকে একটা লিফটে চাপিয়েছি, এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে লিফটটা। তাহলে আমরা দেখব যে এই ক্ষেত্রে আমরা চাপের কি তারতম্য পাবো সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। আমরা এটা করতে গেলে কি করব, এই তরলের মধ্যে আমরা একটা চোঙ কল্পনা করব। দেখো এখানে দেখতে পাচ্ছ চোঙটা, যে চোঙের হাইটটা হলো এইচ, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে এই যে চোঙটা আমরা কনসিডার করেছি, এই চোঙের মধ্যে কি কি বল কাজ করছে সেটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা একটু বের করে নিই যে এই চোঙের মধ্যে যে পরিমাণ তরল তাহলে আবদ্ধ হলো, তাহলে সেই তরলের ভরটা কত হবে। আমরা যদি ধরে নিই চোঙের হাইট এইচ, এবং চোঙের যদি আমরা পৃষ্ঠতলের চোঙের যদি আমরা ভূমির ক্ষেত্রফল এ ধরে নিই, তাহলে এ ইন্টু এইচ মানে আমরা কি পেয়ে যাব, এই চোঙটার আয়তন। আমরা চোঙের আয়তন মানে কি জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে চোঙের ভূমির ক্ষেত্রফল যদি এ হয়, হাইট যদি এইচ হয়, তাহলে এ ইন্টু এইচ এটা হবে চোঙটার আয়তন। এই আয়তনকে যদি আমরা ওই তরলের ঘনত্ব দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি, ওই চোঙের মধ্যে আবদ্ধ তরলের ভর, রাইট। তুমি এখান থেকে ওজন বের করতে পারবে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে, আমরা পরে যাচ্ছি সেই জায়গায়। এবার আমরা দেখবো যে এই চোঙটা যেটা আমরা কনসিডার করলাম, কল্পনা করলাম, এটা কিন্তু কাল্পনিক, তাহলে তার উপর কি কি বল কাজ করছে। দেখো তার উপরি পৃষ্ঠে, এখানে দেখো এই পৃষ্ঠটায় একটা নিম্নমুখী একটা চাপ কাজ করছে, যে চাপের জন্য আমরা দেখতে পাবো এখানে একটা বল বা ঘাত তৈরি হবে, যে ঘাতটাকে বললাম আমরা F1, রাইট। একইভাবে দেখো নিচের যে আমাদের পৃষ্ঠতল বা ভূমিটা রয়েছে সেখানেও দেখো তার গভীরতা বেশি হওয়ার জন্য এখানেও আমরা দেখতে পাবো একটা চাপ কাজ করবে, এবং তার মানে সেই চাপ ইন্টু ক্ষেত্রফল করলে আমরা এখানেও একটা কি পাবো, ঘাত পাবো, যেটাকে বললাম আমরা F2। আমি কনসিডার করছি বলগুলোকে, রাইট।
এবং তার ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আমরা দেখতে পাবো যে ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। মানে তিনটে বল পেলে তুমি, একটা F1, একটা দেখো F2, আর একটা দেখো W, রাইট? তাহলে এই তিনটে বলের দ্বারা এমন একটা লব্ধি বল তৈরি হবে যে বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে, উপরের দিকে। কেন? কারণ দেখো লিফটের গতি উপরের দিকে, সুতরাং লব্ধি বলটা উপরের দিকে হওয়ার কথা, কারণ লিফট সহ পাত্রটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আমরা যখন দেখবে মেকানিক্সে যখন আমরা নিউটন ল অফ মোশন নিয়ে আলোচনা করবো, সেখানে এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে রয়েছে, সেখানে আরো পরিষ্কার হবে। অন্যান্যবার কি হয়, মেকানিক্সটা আগে পড়ায়, এবছর মেকানিক্স যদি অনলাইনে পড়াতে যাই হয়তো মাথায় কিছুই ঢুকবে না, যে কারণে আমি সহজ জায়গাগুলো আগে পড়াচ্ছি। সুতরাং সেই জায়গাটা দেখবে যখন পড়াবো আরো পরিষ্কার হবে। জাস্ট এখন মনে রাখবে যে লব্ধি বলটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে লব্ধি বলটা হিসাব করো, দেখো তাহলে উপরের দিকে লব্ধি বল মানে নিশ্চয়ই F2 বড়, তাহলে F2 উপরের দিকে, মাইনাস নিচের দিকে দেখো F1 নিচের দিকে, আবার দেখো W ওজনটাও দেখো নিচের দিকে, তাহলে মাইনাস W, তার মানে দুটো নিচের দিকে একটা উপরের দিকে। এই লব্ধি বলটা কার সঙ্গে সমান হবে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুর ভর গণিত ত্বরণ। তার মানে এই চোঙের মধ্যে থাকা তরলের বা চোঙের ভর m ইন্টু চোঙের অভিকর্ষ, কত ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, a ত্বরণ নিয়ে, রাইট? আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম, লব্ধি বল ইজ ইকুয়াল টু ভর গণিত ত্বরণ। এইবার দেখো F2 এর মান কত হবে, তাহলে F2 এর মান যদি তোমার এখানকার চাপ যদি P2 হয়, তাহলে আমরা লিখতে পারবো P2 ইন্টু A, মাইনাস F1 কত হবে, F1 মানে এই উপরের চাপ, আমাদের যদি চাপটা P1 হয়, P1 ইন্টু ক্ষেত্রফল করলে আমরা ঘাত বা বল পেয়ে যাবো, আর মাইনাস W মানে কি, W মানে ওজন মানে বস্তুর ভর m ইন্টু অভিকর্ষ ত্বরণ g ইজ ইকুয়াল টু দেখো হয়ে গেল আমাদের m a, রাইট? তাহলে এখান থেকে দেখো আমরা এই mg টাকে ডান দিকে নিয়ে যাই, আর এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে কমন নিলে P2 মাইনাস P1, আমরা এখান থেকে পাচ্ছি যেটা দিস ইমপ্লাইজ P2 মাইনাস P1 ইন্টু a ইজ ইকুয়াল টু এইদিকে গিয়ে হয়ে যাচ্ছে, দেখো তুমি যদি m কমন নিয়ে নাও, m কমন নিলে পড়ে থাকছে কত, আমরা পাচ্ছি যে g প্লাস a, কারণ mgটা এইদিকে গেলে প্লাস হয়ে যাবে, আমি এই দুটোতেই m আছে, দুটো থেকে m কমন নিলাম, g প্লাস a, নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এখান থেকে দিস ইমপ্লাইজ আমরা দেখো আরো কয়েকটা লাইন করি, তাহলে P2 মাইনাস P1 ইন্টু a ইজ ইকুয়াল টু দেখো আমরা পেয়ে যাচ্ছি m মানে ভর মানে দেখো এইটা আমরা আগেই বের করে রেখেছি, ওই চোঙের মধ্যে থাকা তরলের ভর a h রো ইন্টু g প্লাস কত, g প্লাস a, দেখো উভয় পক্ষে a কেটে যাচ্ছে, তার মানে দিস ইমপ্লাইজ আমরা পাচ্ছি কত, P2 মাইনাস P1, অর্থাৎ দুটো যে চোঙের যে দুটো মুখ, সেই দুটো মুখের মধ্যে উচ্চতার পার্থক্য, আমরা চাপের পার্থক্য পেয়ে গেলাম কত, h রো ইন্টু g প্লাস a, g প্লাস a। বলো তো ছাত্রছাত্রীরা, তাহলে এক্ষেত্রে এই h উচ্চতার তরলের জন্য চাপটা কত পাওয়ার কথা ছিল, h রো g, কিন্তু তুমি দেখো এটাকে যদি গুণ করে দাও, তাহলে h রো g তার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে কত, h রো ইন্টু a, তাহলে কতটা চাপ বেড়ে গেল, h রো এ পরিমাণ চাপ বেড়ে গেল। আমরা আগের দিন যেটা শিখেছিলাম যে স্থির প্রবাহীর ক্ষেত্রে h উচ্চতার কোনো প্রবাহী বা তরলের জন্য তার চাপের রাশিমালা কত পাওয়ার কথা ছিল, h রো জি, উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, কিন্তু তুমি এক্সেস এখানে কতটুকু পাচ্ছ, h রো ইন্টু a। এই এক্সেসটা কেন এলো, কারণ এটা লিফটে চাপিয়েছো, একটা ত্বরণে তুমি উপরের দিকে যেহেতু তুলছো, তাহলে উপরের দিকে যখনই কোনো বস্তুকে তুলতে থাকবে তখনই তার কিন্তু একটা নিম্নমুখী তার একটা ওজন বেড়ে যায়, তার মানে এটা এসছে এই মোশনের জন্য, ত্বরণের জন্য, রাইট? এই অ্যাক্সেলারেশনের জন্য এই অংশটা রয়েছে। তাহলে আমরা এবার তুমি বলতে পারো যে স্যার এটাকে যদি উপরের দিকে না তুলে এবার নিচের দিকে নামান, লিফট ধরো এবার নিচের দিকে নামছে, খুবই সহজ। তাহলে লিফট নিচের দিকে নামার ক্ষেত্রে এইটা চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তার মানে এই প্লাসের জায়গায় এটা মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে দেখো আবার চাপটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, লিফট যখন নিচের দিকে নামবে তখন এই চাপ কমে যাচ্ছে। এবার অনেকে বলতে পারে স্যার যদি অবাধে পড়তে থাকে, ছিঁড়ে গেছে, ধরুন লিফটের দড়ি ছিঁড়ে গেছে, তাহলে লিফটের হয়তো চেন ছিঁড়ে গেছে, তাহলে বলতো সেক্ষেত্রে তার নিচের দিকে নামা ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ দুটোই সমান হয়ে গেছে, তার মানে g মাইনাস a, এটাও যদি g হয় তাহলে আমরা তখন লিখতে পারবো P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু h রো ইন্টু g মাইনাস ত্বরণটাও এবার g ত্বরণ নিয়ে পড়ছে, নিচের দিকে পড়ছে, পুরো অবাধে পড়ছে,
তাহলে জি মাইনাস জি মানে 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ওপরে আর নিচের কোনো চাপের পার্থক্য থাকবে না। তাই তো হবে, কারণ আমরা আগেও বলেছিলাম যে যেখানে অভিকর্ষজ ত্বরণ শূন্য সেখানে এই চাপের কোনো ব্যাপার নেই, চাপের পার্থক্য বা আমাদের এই যে আর্কিমিডিসের প্রিন্সিপল প্রয়োগ করা বা প্লবক বল এদের কোনো অস্তিত্ব নেই। যেমন 3টে ক্ষেত্র বলেছিলাম, একটা দেখো কৃত্রিম উপগ্রহ, একটা ছিল পৃথিবীর কেন্দ্র, আর একটা ছিল দেখো সেই অবাধে পতনশীল বস্তু, রাইট? তাহলে এই গেল আমাদের লিফটের মধ্যে যখন আমরা ত্বরণ নিয়ে বা মন্দন নিয়ে আমরা কোনো একটা বস্তুকে বা তরলপূর্ণ পাত্রকে উপরে নিচে করছি, তখন তার চাপের কি পরিবর্তন ঘটছে, এটা কোন দিকে, এটা উপরে বা নিচে। এবার আমরা শিখবো যদি দেখা যায় এটা কোনো গাড়িতে চেপে তুমি অনুভূমিক দিকে ত্বরণে গতিশীল করো, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা এবার একটু দেখে নাও। তাহলে আমরা এবার কি করলাম, এবার পাত্রটাকে লিফট থেকে নামিয়ে কোনো একটা গাড়িতে চাপিয়েছি, দিয়ে কি করেছি, দিয়ে সেই গাড়িটাকে আমরা এ ত্বরণ নিয়ে আমরা সামনের দিকে ছুটাচ্ছি। তাহলে কি হবে, সামনের দিকে ছুটালে সাধারণ অভিজ্ঞতা কি বলছে, সাধারণ অভিজ্ঞতা বলছে স্যার পাত্রের এই তরলের উপরিভাগ আর এর অনুভূমিক থাকবে না, এইরকম হরাইজন্টাল থাকবে না, কি হবে, একটু কাত হয়ে যাবে। আমরা দেখতে পাবো এইরকম কাত হয়ে এই পিছনের দিকটা বেশি উঁচু হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, আর সামনের দিকের হাইটটা কমে যাবে। আমরা এখানে ঠিক সেরকম একটা কন্ডিশন ধরে নিলাম। আমরা এখানে এবার যেহেতু অনুভূমিক দিকে করছিলাম, আমরা এবার চোঙটাকে ধরে নিচ্ছি অনুভূমিক দিকে একটা চোঙ, অর্থাৎ হরাইজন্টাল একটা চোঙ ধরে নিচ্ছি এ বি, যার লেন্থটা হলো এ। তাহলে বলতো ওই চোঙের থাকা তরল, এখানে তাহলে তরল ঢুকে থাকবে, সেই তরলের একটা ভর থাকবে, কত ভর, সেটা হবে এবার এ ইন্টু এল ইন্টু রো, রাইট? কারণ আমরা এখানে এই এক একটা পৃষ্ঠতলের বা তার যে ভূমির ক্ষেত্রফল চোঙের, সেগুলোকে আমরা এ ধরে নিয়েছি। এ না ধরে তুমি আলফাও ধরতে পারতে, আমি এই নাম দিলাম, আগের মতো একই দিলাম, আমি এ বিন্দুর এক্ষেত্রে ক্ষেত্রফলটা এই ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এবার এ ইন্টু এল ইন্টু রো, এটা হলো এই চোঙের মধ্যে থাকা তরলের ভর, আগের মতোই, আগে আয়তন, আয়তন গণিত ঘনত্ব করলাম, রাইট? এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব যে এক্ষেত্রে এবার কি কি বল কাজ করছে। দেখো বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে একটা চাপ থাকার জন্য একটা ঘাত বা বল কাজ করছে, সেটা হলো F1। আবার দেখো ডান দিক থেকে বাম দিকে চাপ থাকার জন্য একটা ঘাত কাজ করছে, বল কাজ করছে F2। তাহলে বলো তো ছাত্রছাত্রী, আমরা F1 সমান কত লিখতে পারবো? F1 সমান আমরা লিখতে পারবো এই এ বিন্দুর চাপ, যেটাকে আমরা বললাম পিএ ইন্টু কত লিখতে পারবো, ওই যে ক্ষেত্রফল এ, রাইট? তুমি ক্ষেত্রফল এ না বলে আলফা বলো, তাহলে কারণ আমরা এখানে এ বিন্দু একটা নাম দিয়েছি, কোনো অসুবিধা নাই, তাহলে এখানে আলফা ধরে নিলাম, তাহলে এটা পিএ ইন্টু আলফা হবে, কারণ আমরা চোঙের ভূমির ক্ষেত্রফলটা ধরে নিচ্ছি আলফা। একইভাবে বলো তো F2টা কাজ করছে এইদিকে, তাহলে F2 সমান কত হবে, F2 সমান হবে, তাহলে এখানে কত, F2 সমান হয়ে যাচ্ছে দেখো ওই বিন্দুর চাপ পিবি ইন্টু হয়ে যাচ্ছে আলফা, রাইট? পিবি ইন্টু আলফা, চাপ গণিত ক্ষেত্রফল, যেটাকে আমরা ঘাত বলি। তাহলে আর দেখো কোনো কিন্তু অনুভূমিক দিকে কোনো আর বল নেই, কিন্তু এই দুটো বল তার লব্ধি তাহলে কোন দিকে হবে, লব্ধিটা কিন্তু হবে আমরা যেদিকে ত্বরণ কাজ করছে সেই দিক বরাবর লব্ধি বলটা কাজ করবে। তার মানে নিশ্চয়ই F1 বড়, F2 ছোট, তাহলে বাম দিক থেকে ডান দিকে ক্রিয়াশীল লব্ধি বলটা হবে F1 মাইনাস F2। ভালো করে বুঝে নাও, যেই দিকে ত্বরণ সেই দিকে তুমি ধরে নেবে লব্ধি বল, তাহলে তোমাকে ধরে নিতে হবে F1 বেশি আর F2টা কম। তাহলে F1 মাইনাস F2 সমান হবে কত, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভর গণিত কত ত্বরণে ছুটছে, এ ত্বরণে। F1 এর মান বসিয়ে দাও, F1 এর মান মানে PA ইন্টু দেখো আলফা, আর F2 এর মান দেখো PB ইন্টু আলফা, আর M এর মান দেখো আবার কত, আলফা এল রো ইন্টু এ। দেখো এখান থেকে তার মানে তুমি PA মাইনাস PB, তার মানে একটা আলফা কমন নিয়ে কেটে দিতে পারবে, ইজিক্যাল টু এল রো ইন্টু এ। আমরা একটা রাশিমালা পেয়ে গেলাম। দেখো দুটো বিন্দুতে চাপের পার্থক্য এটা। এবার তুমি বলতে পারো স্যার এ বিন্দুর চাপ কত, এ বিন্দুর চাপ আমি যদি ধরে নিই যে তরলটা এইরকম অনুভূমিক না থেকে এরকম সে ইনক্লাইন্ড হয়ে গেছে, তাহলে এরকম তির্যক হয়ে গেছে, তাহলে এই দিককার হাইট বেশি। আমরা ধরে নিলাম এ বিন্দু থেকে তরলের উপরিতলের হাইট H1 আর বি বিন্দু থেকে উপরিতলের হাইট H2। তাহলে পিএ কত হবে, পিএ হবে দেখো তোমার এখানে H1 ইন্টু রো ইন্টু জি, মাইনাস পিবি হবে দেখো এই দিককার চাপ কম, তার মানে H2 ইন্টু রো ইন্টু জি ইজিক্যাল টু দেখো এল রো এ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি H1 মাইনাস H2 ইজিক্যাল টু কত করতে পারবে, দেখো এখানেও রো আছে, এখানেও রো আছে, এখানেও রো আছে, তাহলে রোটাকে কমন নিয়ে কেটে দিতে পারবো, আর জি আমরা কমন পাচ্ছি এখান থেকে,
তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এল এ বাই জি, যেটা আমরা ডান পক্ষে নিচে ভাগ করে দিলাম, রাইট। এবার তুমি কি করবে, এবার দেখো h1 মাইনাস h2 এটাকে তুমি এল দিয়ে ভাগ করে দাও। তাহলে এল দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখানে কত, এ বাই জি, রাইট। দেখো ছাত্রছাত্রীরা, আমরা এখানে একটা ত্রিভুজ কনসিডার করলাম। আমি কি করলাম, এই বিন্দু থেকে একটা এখানে আমি একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে হাইটটা পাচ্ছ, এই যে লম্বটা পাচ্ছ, এই লম্বটা আসলে কি, এই লম্বটুকু আসলে h1 মাইনাস h2, তার মানে এইটুকু হলো লম্ব, মানে h1 মাইনাস h2। আর এই যে যেটা ভূমি, এই ভূমিটা হলো কত, এল। দেখো তো আমাদের h1 মাইনাস h2 মানে লম্ব, আর নিচে দেখো ভূমি। লম্ব বাই ভূমি মানে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা এটা মানেই তো ট্যান থিটা লিখতে পারবো। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল এ বাই জি। দিস ইমপ্লাইজ আমরা এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো ট্যান ইনভার্স এ বাই জি। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে তরলটা অনুভূমিকের সঙ্গে কত কোণে আনত হয়ে যাবে, ওই থিটার মানটা কত সেটা কিন্তু নির্ণয় করা যায়। আমাদের পরীক্ষার সময় নির্ণয় করতে দিতে পারে যে থিটার মানটা কত, তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশন থেকে সহজেই, অর্থাৎ অ্যাকচুয়ালি তরলটা যদি পাত্রটা স্থির থাকে, স্থির থাকলে কি থাকতো, উপরিতলটা হরাইজন্টাল থাকতো, অনুভূমিক থাকতো। কিন্তু যেহেতু এ ত্বরণে ছুটছে, সুতরাং তরলটা এইরকম কাত হয়ে যাবে। তাহলে অনুভূমিকের সঙ্গে কত কোণে সে ইনক্লাইন্ড হচ্ছে, থিটা কোণ যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো এই h1 মাইনাস h2 বাই এল, মানে এটা লম্ব আর এটা ভূমি, মানে এটাই ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই জি, মানে ত্বরণ বাই অভিকর্ষজ ত্বরণ, গাড়ির ত্বরণ বাই অভিকর্ষজ ত্বরণ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি, রাইট। তাহলে এই গেল আমাদের মোটামুটি তোমার যে আলোচনাটা চলছিল আমাদের। তাহলে সেক্ষেত্রে আমাদের এই চাপের পার্থক্য, লাস্ট আমাদের রয়ে গেল আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে সেই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমরা একটু আলোচনা করে নিই, তাহলেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই জানো যে জলচর প্রাণী, মাছ, তিমি, এরা যেমন জলের এক বিরাট সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে, আমরাও ঠিক তাই। আমরা জলচর প্রাণী না হয়ে আমরা বায়ুচর প্রাণী বলতে পারি, কারণ আমরা বায়ুমণ্ডলের এক বিরাট সমুদ্রের মধ্যে আমরা কিন্তু নিমজ্জিত রয়েছে। তো আমাদের পৃথিবীর চতুর্দিকে তোমরা প্রত্যেকেই জানো যে পৃথিবীর চতুর্দিকে একটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে, আমরা যেটাকে অ্যাটমসফিয়ার বলি, রাইট। এই অ্যাটমসফিয়ার প্রায় আমাদের 10,000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুকণাগুলোর আমরা অস্তিত্ব প্রায় খুঁজে পেয়েছি, কিন্তু দেখা যায় বাস্তবে প্রায় 1,500 থেকে 1600 কিলোমিটার উচ্চতার পর প্রায় বায়ু আর নাই বললেই চলে। আর 400 কিলোমিটার হাইটের মধ্যে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি। তাহলে যত উপর দিকে যাবে তত আমরা দেখতে পাই বায়ু আস্তে আস্তে হালকা হচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা, এই যদি বায়ুমণ্ডলের মধ্যে আমরা যদি বাস করি, তাহলে এত বায়ু আমাদের উপরে একটা চাপ দেবে না, দেবে না? অবশ্যই চাপ দিচ্ছে। আমরা যেটাকে বলি বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেসার। তোমরা শুনলে অবাক হবে যে এই অ্যাটমসফেরিক প্রেসারটা কিন্তু কম নয়। অনেকে বলতে পারছে হ্যাঁ তবুও তো আমরা বেশ হেঁটে চলে নিচে বা ঘুরে বেড়াতে পারছি। হ্যাঁ ঠিক তাই, কারণ আমাদের শরীরের একটা অভ্যন্তরীণ প্রেসার রয়েছে, যে অভ্যন্তরীণ প্রেসারটা আমাদের এই অ্যাটমসফেরিক প্রেসারকে প্রশমিত করছে। আমরা এতেই স্বাচ্ছন্দ্য ফিল করি। বরং তোমাকে যদি মহাশূন্যে নিয়ে গিয়ে খালি গায়ে ছেড়ে দেওয়া হয়, যেখানে কোনো চাপ নেই, তাহলে দেখা যাবে আমাদের এই অভ্যন্তরীণ বা আমাদের যে শরীরের অভ্যন্তরীণ প্রেসার, এই প্রেসার আস্তে আস্তে আমাদের শরীর ফুলতে থাকবে, আস্তে আস্তে আমরা বেলুন হয়ে যাব, একটা সময় গিয়ে ব্রাস্ট করে ফেটে যেতে পারি। তার মানে বুঝতেই পারছো যে সেখানে গিয়ে কিন্তু আমাদের যে কারণে মহাকাশচারী যারা যান, তারা দেখবে বাইরে যখনই বেরোয় তখন কিন্তু সব যথেষ্ট তারা কিন্তু প্রোটেকশন নিয়ে তারা কিন্তু জ্যাকেট পরে বেরোচ্ছে, কারণ সেখানে কিন্তু প্রেসারটা একটা বিরাট ফ্যাক্টর। তো আমাদের এই প্রেসারটা কত আমাদের মনে রাখতে হবে, এই প্রেসার যথেষ্ট বেশি। মনে রাখতে হবে যে এই প্রেসারের মান প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এতটা প্রেসার কাজ করছে। তো আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ক্ষেত্রফল কত, প্রায় 1.5 মিটার স্কোয়ার। তাহলে বলতো 1 মিটার স্কোয়ারে যদি 10⁵ নিউটন কাজ করে, তাহলে আমাদের গোটা শরীরে কতটা কাজ করছে, 1.5 × 10⁵ নিউটন, রাইট। তাহলে আমাদের গোটা শরীরে এতটা আমাদের বল কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে যদি কেজিতে নিয়ে আসি, তার মানে তুমি আরো 10 দিয়ে বা জি এর মান দিয়ে যদি ভাগ করো, তার মানে এটা প্রায় 10⁴ কিলোগ্রাম। তার মানে এই এতটা কেজি ওয়েট আমাদের শরীরে বায়ুমণ্ডল কিন্তু চাপ দিচ্ছে। তার মানে এটা কিন্তু যথেষ্ট বেশি, অত কম নয়।
রাইট? কিন্তু তবুও আমরা এই চাপ, আমাদের শরীর এতেই অভ্যস্ত, আমরা এতেই থাকতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। আমরা আজকে যেটা দেখব সেটা হলো আমাদের এই বিরাট বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যে এই যে চাপ, এই চাপের একটা স্ট্যান্ডার্ড মান রয়েছে যেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমাদের সেই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে আমরা নির্ণয় করব। তাহলে সেই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, তো ছাত্রছাত্রীরা এটা আমরা অনেক নিচু ক্লাসেও পড়ে এসেছি, দেখবে এই স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারের মানটা আমরা কিভাবে নির্ণয় করি। সেই টরিসেলি একটা পরীক্ষা করেছিলেন, টরিসেলি পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে একটা 1 মিটার লম্বা কাঁচের নল, সেটা যদি আমরা পারদপূর্ণ করে বুড়ো আঙুল দিয়ে তার মুখটা বন্ধ করে যদি পারদপূর্ণ পাত্রে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে পারদটা নামতে নামতে কত উচ্চতায় এসে থেমে যায়, 76 সেন্টিমিটার। তার মানে আমরা ধরে নেব যে পাস্কালের সূত্র অনুযায়ী বায়ুমণ্ডল এই পারদের উপরে যে চাপটা দিচ্ছে সেই চাপটা অপরিবর্তিত, মানে এই নলের মধ্যে উপরের দিকে চাপ দিচ্ছে। এবার সেই চাপ আসলে পারদ নামতে নামতে 76 সেন্টিমিটার এসে থেমে গেল, তার মানে 76 সেন্টিমিটার উচ্চতার পারদ স্তম্ভের চাপ যা বায়ুমণ্ডলের চাপ তাই। আমরা এখান থেকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের একটা ডেফিনেশন এবং তার মানটা নির্ণয় করি। প্রথমে আমাদের শিখে নিতে হবে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারের ডেফিনেশনটা কি। খুব সহজ একটা সংজ্ঞা ছিল যে গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে উদস্থৈতিক চাপ প্রয়োগ করে তাকেই বলি আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখানে কিন্তু কন্ডিশনগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে, কারণ ওই কন্ডিশনগুলো একটু যদি তুমি বিচ্যুত করে দাও তাহলে জি এর মান চেঞ্জ হয়ে যাবে। জি এর মান চেঞ্জ হয়ে গেলে এই চাপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে কারণে আমাদের প্রত্যেকটা বলতে হবে যে প্রমাণ গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে উদস্থৈতিক চাপ প্রয়োগ করে তাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, যার মানটা আমরা নির্ণয় করব, যেটাকে আমরা হয়তো পি নট যদি বলি, তাহলে পি নট ইজ ইকুয়াল টু কি করে নির্ণয় করব আমরা, এইচ রো জি এই সূত্র থেকে। দেখো এইচ মানে কত সেন্টিমিটার, 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ। পারদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ঘনত্ব আমরা ধরে নেব 13.596, আর জি এর মান 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে এটা ধরা হয় 980 মোটামুটি 6-7 মানে প্রায় 7 মতো। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হলো 1.013 ইন্টু 10⁶ এককটা আসবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো সিজিএস পদ্ধতিতে। তুমি যদি এটাকে এসআই নিয়ে যাও তাহলে 1.013 ইন্টু 10⁵ এটা চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে বুঝতেই পারছো যে প্রতি মিটার স্কোয়ার ক্ষেত্রফলে প্রায় 10⁵ নিউটন বল কিন্তু আমাদের দিচ্ছে বায়ুমণ্ডল। আমরা এই নিউটন পার মিটার স্কোয়ারের আরেকটা নাম যেটাকে আমরা পাস্কাল বলি, বিজ্ঞানী পাস্কালকে সম্মান জানিয়ে একটা এককের নাম রেখেছি পাস্কাল। তার মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান এসআই পদ্ধতিতে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, বা যেটাকে নিউটন পার মিটার স্কোয়ার বলা হয়। বর্তমানে বলছে যে আমরা প্রমাণ একক হিসেবে বার এককটা ব্যবহার করি। তো বার মানে আমাদের কত, 1 বার, মানে আমরা ধরে নিই এই 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলে 1 বার, 1 বার। 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? তাহলে এই গেল। এছাড়া দেখবে ক্ষুদ্র মিলিবার বা টর এই সমস্ত এককগুলো ব্যবহার করা হয়। তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের বায়ুমণ্ডলের চাপ মাপা যন্ত্রের নাম, যেটাকে ব্যারোমিটার বলি। আমরা ছোটবেলা থেকে নাম শুনে আসছি। তো সেই ব্যারোমিটারের পার্ট দেখাটা বা রিডিং দেখাটা আমাদের শিখতে হবে, কারণ প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমাদের দেখবে প্র্যাকটিক্যাল ল্যাবে দেওয়ালের মধ্যে ঝুলছে একটা পিতলের জ্যাকেট পরানো একটা যন্ত্র, যেটা হলো ব্যারোমিটার। ব্যারোমিটারে কি থাকে, আসলে ওই বিজ্ঞানী টরিসেলির তৈরি করা যন্ত্রেরই একটা রূপান্তরিত ফর্ম হলো ফরটিনের তৈরি করা, যেটা আরো সূক্ষ্ম এবং সঠিকভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারি। এটা বিজ্ঞানী 14 তৈরি করেছিলেন বলে যেটাকে আমরা 14 ব্যারোমিটার বলি, কিন্তু মূল নীতি সেই টরিসেলের ওই নীতি। তাহলে কি থাকবে, একটা 1 মিটার লম্বা কাঁচের নল থাকবে, আর এই নলটা পুরোটা পারদ ভর্তি করে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবানো থাকবে। আর যাতে এই কাঁচ, যেহেতু কাঁচের তৈরি, কাঁচটা যাতে ভেঙে বা ফেটে না যায়, যে কারণে কাঁচটাকে পুরোটা একটা পিতলের জ্যাকেট পরিয়ে রাখা থাকবে। আর নিচে একটা, এই পাত্রের নিচে কিন্তু আসলে এটা চামড়া থাকবে। চামড়া কেন, কারণ এই দিক দিয়ে যাতে বাতাস ঢুকতে পারে। আর নিচের দিকে আমরা প্রয়োজনে এই পাত্রের পারদটাকে যদি উঠানামা করতে পারি, নিচের দিকে একটা স্ক্রু থাকে ই। আর এখানে আমাদের স্কেল মাপার জন্য পারদ কত হাইটে রয়েছে তার জন্য আমাদের একটা স্কেল থাকবে এফ বাইরে, আর সূক্ষ্ম পার্ট নেওয়ার জন্য আমাদের এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকবে জি।
এই ভার্নিয়ার আমাদের প্র্যাকটিক্যাল করতে গিয়ে শিখতে হবে। জাস্ট মনে রাখো, আমরা প্রয়োজন মতো এই স্ক্রুটাকে উঠিয়ে নামিয়ে আমরা ভার্নিয়ারটাকে কিন্তু চেঞ্জ করে সঠিক পারদের যে হাইট, সেই হাইটটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, রাইট? তো এটা প্রথমে নির্ণয় করতে গেলে কি করে নিতে হবে? প্রথমে তোমাকে দেখে নিতে হবে কাঁচের বাইরে থেকে দেখা যাবে যে এখানে একটা পিন রয়েছে, সেই পিনের ডগাটা যেন পারদের উপরিতলকে টাচ করে থাকে। দেখা যায় অনেক সময় পারদ নিচে থাকতে পারে, ডগাটা হয়তো গ্যাপ রয়ে গেছে বা বেশি ডুবে গেছে, তাহলে কিন্তু জানবে তোমার স্কেল কিন্তু সঠিক পাঠ দেবে না, কারণ এই পিনের ডগাটা স্কেলের 0 থেকে শুরু হচ্ছে। 0, 1, 2, 3, 4, এখানে গিয়ে দেখতে পাবে যে হয়তো 74, 75, 76, 77, 78 এই পর্যন্ত আছে, রাইট? কিন্তু বাকিগুলো কোথায়? বাকিগুলো এখানে, ওগুলো কিন্তু আর দাগ টানা থাকে না। তার মানে আমাদের এই আইভরি পিন, যেটাকে আমরা আইভরি পিন বলি, আইভরি পিনের ডগাটাই হলো 0। সুতরাং তোমাকে আগে 0-তে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে কি করে করবে? এই স্ক্রুটাকে ঘুরিয়ে উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে একদম এই আইভরি পিনের ডগাতে জাস্ট পারদের উপরিতলটাকে টাচ করতে হবে। দিয়ে এবার দেখো যে এখানে একটা এই তোমার যেটা আমাদের পিতলের অংশটা, এখানে একটা কেটে দেওয়া থাকে, উইন্ডো তৈরি করা থাকে, যাতে বাইরে থেকে কাঁচ থেকে দেখা যায়। কারণ গোটাটা যদি ঢাকা থাকে তুমি তো দেখতে পাবে না, দেখার জন্য এইটুকু অংশ আবার একটু কাটা থাকে, পিতলটা একটা উইন্ডো তৈরি করা থাকে। তাহলে সেখান থেকে দেখো যে এখানে পারদের উপরিতলটা কোন দাগের সঙ্গে টাচ করছে। প্রথমে আমাদের মেন স্কেল রিডিং নিতে হয়, তারপরে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং নিতে হয়, দিয়ে সঠিক ক্যালকুলেশন করে আমাদের হাইটটাকে নির্ণয় করতে হয়। তাহলে এটা হলো আমাদের ব্যারোমিটার। এই যন্ত্রটা আমাদের প্র্যাকটিক্যাল পারপাসের জন্য কাজে লাগে, যেটা দিয়ে আমরা সঠিকভাবে বায়ুমণ্ডলের চাপ মাপতে পারি। এবং এই ব্যারোমিটারে ব্যবহার করা হয় কি? পারদ। পারদ ব্যবহারের যথেষ্ট কারণ রয়েছে, যেমন থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ রয়েছে, তেমনি এখানেও সেই কারণগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। যেমন পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সহজে, পারদকে চকচকে এবং কাঁচের মধ্যে দিয়ে সহজেই দেখা যায়, পারদ কাঁচকে ভেজায় না, পারদের কি আমাদের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাই তো? 357 ডিগ্রি সেলসিয়াস, আর -39 ডিগ্রি সেলসিয়াস তার হিমাঙ্ক, আর 357 ডিগ্রি সেলসিয়াস তার স্ফুটনাঙ্ক, এবং সহজেই আমরা একে বিশুদ্ধ অবস্থায় সহজলভ্য। তো এই সমস্ত কারণে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি, পারদকে আমরা এই ব্যারোমিটারে ব্যবহার করে থাকি। এবং ব্যারোমিটারের পার্ট দেখে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। হঠাৎ করে যদি ব্যারোমিটারের পার্ট কমে যায়, জানো যে চাপ হঠাৎ করে কমে গেছে, তার মানে সেখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার মানে সেখানে ঝড়, প্রচণ্ড বেগে বায়ুপ্রবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই না? যদি দেখা যায় আস্তে 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 ব্যারোমিটারের পার্ট কমছে, তার মানে আমরা আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকছে, কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস। আর দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘই ছাড়ছে না, এবার দেখা যাচ্ছে ব্যারোমিটারের পার্ট আস্তে 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 বাড়ছে, পারদের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে জানবে আস্তে আস্তে সেখানে একটা উচ্চচাপ তৈরি হচ্ছে, আস্তে আস্তে আমাদের মেঘ কেটে যাবে, আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে, রাইট? তাহলে এই গেল আমাদের ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুমণ্ডলের পার্ট মাপতে পারি। আর কোনো একটা বদ্ধ পাত্রে থাকা গ্যাসের পার্ট মাপার জন্য, গ্যাসের চাপ মাপার জন্য সেখানে একটা ম্যানোমিটার বলে যন্ত্র ব্যবহার করা হয়। তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট যন্ত্র নয়। ম্যানোমিটার মানে এরকম একটা ইউ শেপের একটা টিউব থাকে, সেই টিউবের মধ্যে পারদ পূর্ণ করা থাকে, দিয়ে এখানে দেখা হয় যে পারদের হাইটের মধ্যে পার্থক্য কত। দেখা যাচ্ছে একদিকে উঠে গেছে এতটা আর একদিকে নেমে গেছে এতটা। তাহলে এখানে যদি পারদের হাইট যদি এইচ পার্থক্য হয়ে যায় পারদের হাইটের, তাহলে আমরা বলতে পারবো যে এটা দুটো টাইপের হয়, একটা ওপেন আর একটা ক্লোজড। ওপেনের ক্ষেত্রে যে সূত্র সেটা হলো এই গ্যাসের চাপ যদি পি হয় আর এদিকে বায়ুমণ্ডলের চাপ পড়ছে পি নট, তাহলে আমরা লিখতে পারবো পি = এইচ রো জি প্লাস পি নট। তাহলে এখানে এইচ রো জি কেন এলো? কারণ এই হাইটের পারদটাও চাপ দিচ্ছে, এই দুটো চাপ মিলিয়ে পি কে ব্যালেন্স করছে। সুতরাং এইচ উচ্চতার পারদের চাপ এইচ রো জি, আর এদিকে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে পি নট, রাইট? আর এটা যদি তোমার ক্লোজড হয়ে যায় মানে এখানে বায়ু ঢুকতে পারে না, তার মানে বায়ুর এই চাপটা থাকে না, তখন আমরা এই পাত্রে থাকা গ্যাসের চাপ সমান যত হাইট পর্যন্ত পারদ উঠে যাচ্ছে, দুটো বাহুতে যে পারদের উচ্চতার পার্থক্য এইচ রো জি। তাহলে একটু বড় হয়ে গেল ভিডিওটা, যাক তবুও আমরা শেষ করেছি চ্যাপ্টার, আমাদের গোটাটা শেষ হয়ে গেল হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেসার। আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে আজকের মতো এইটুকুই।